ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত খামেনি পুত্র মোস্তাবা। আমিরাতে তেল স্থাপনা কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা, তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। সংঘাতে মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, কমতে পারে রেমিটেন্স প্রবাহ, জ্বালানি আমদানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপে পড়ার শঙ্কা। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দলীয়করণ ঠেকানো গেলে বদলে দেবে সামাজিক সুরক্ষার চিত্র, উপকারভোগী বাছাই কঠোরতার আশ্বাস জনপ্রতিনিধির। আসিফ মাহমুদের ব্যাংক হিসেবের তথ্য তলব, 3 কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ বিএফআইউর, নিজেই লেনদেনের স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন ফেসবুকে পোস্ট। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তাবা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আইআরজিসির চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই পরিষদ। আয়াতুল্লাহ খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদে বাবার কবরের পাশে দাফন করা হবে। সর্বোচ্চ নেতা হত্যার উপযুক্ত জবাব দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ট্রেল স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরান। অন্যদিকে 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। হামলায় এখন পর্যন্ত ইরানে 787 জন নিহত হয়েছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তাবা খামেনি বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মোস্তাবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছেন। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই আইআরজিসির চাপেই ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদ শহরে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সর্বোচ্চ নেতা হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইরার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান, সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদর দফতর গুড়িয়ে দিয়েছে তেল আবিব। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় তেহরানে অবস্থিত ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কার্যনির্বাহী কমান্ডার দাউদ আলী জাদা নিহত হয়েছেন। জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে আরো জোরালো সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনি নেতানিয়াহুকে এই হামলার জন্য প্ররোচিত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তেহরানের সঙ্গে আলোচনা নাকচ করেছেন তিনি। ইরানের পরবর্তী শাসক হিসেবে শাহরেজা পাহলেভিকে যোগ্য মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শুরু করা যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র। একদিন আগে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এবার ইসরায়েল ইস্যুতে সামনে আসলো ট্রাম্প প্রশাসনের মতভেদ। রুবিওর এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইসরায়েলের সমস্ত দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেল আবিব তেহরানে হামলার উস্কানি দেয়নি, বরং তিনি নিজেই নেতানিয়াহুকে এই যুদ্ধে জড়িয়েছেন। তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সময় তিনি আন্দাজ করেছিলেন যে
তেহরান আগে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মার্কিন সেনারা 1700-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানান ট্রাম্প। বলেন, মার্কিন সামরিক অভিযান শেষ হতে হতে ইরানের সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand, but Israel was ready and we were ready. ট্রাম্পের মতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ইরানের নতুন নেতা আগের মতোই ক্ষতিকর হয়। তিনি বিদেশে নির্বাসিত রেজা পাহলভিকে ভবিষ্যতে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন না। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের মধ্য থেকেই নতুন নেতা বেছে নেওয়া উচিত হবে। এ সময় ট্রাম্প জোর কণ্ঠে দাবি করেন, ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী সব উত্তরসূরি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন, এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে তাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। এপিক ফিউরি হামলার প্রথম 24 ঘন্টাতেই প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই ব্যয় নিয়ে জোর আলোচনা শুরু হয়। আনাদোলা এজেন্সির বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামলার প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের প্রায় 70 কোটি 80 লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। হামলার আগে বিমান ও নৌবহর পুনর্বিন্যাস সহ সামরিক প্রস্তুতিতে অতিরিক্ত প্রায় 6 কোটি 30 লাখ ডলার ব্যয় হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে 80,000 থেকে 1 লাখ। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এমন পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন ড্রিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য কয়েক দশক ধরে প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি গোয়েন্দারা। গত 6 মাসে সেই পরিকল্পনায় প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। মাত্র 60 সেকেন্ডের ব্যবধানে তেহরানের সমন্বিত একাধিক হামলায় খামেনি সহ শীর্ষ 7 নিরাপত্তা কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য নিহত হন। একই অভিযানে আরও প্রায় 40 জন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। কয়েক দশকের প্রস্তুতি আর শেষ 6 মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তায় পরিকল্পনাটি চূড়ান্ত রূপ পায়, এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার কৌশলগত অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কেউ কেউ একে সম্ভাব্য কৌশলগত ভুল বলেও সতর্ক করেছেন, কারণ নেতৃত্বের শূন্যতা অনেক সময় আরও কঠোর ও অনির্দেশ্য শক্তির উত্থান ঘটাতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে ইরানে তথ্যদাতা, লজিস্টিক্স ও অপারেটিভদের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। খামেনির দৈনন্দিন রুটিন, নিরাপত্তা বলয় এবং ঘনিষ্ঠদের উপর চালানো হয় নিবিড় নজরদারি। এসব তথ্যের সঙ্গে যুক্ত হয় CIA-এর সিগন্যাল ইন্টেলিজেন্স, ফোনালাপ, অবস্থান ও বৈঠকের সময়সূচি সংক্রান্ত তথ্য।
هدف آمریکای هم প্রতিবেদন অনুযায়ী হামলার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল খামেনি ঠিক কখন নির্দিষ্ট কম্পাউন্ডে উপস্থিত থাকবেন এই তথ্য। যুক্তরাষ্ট্রের আড়িপাতা ও ইসরায়েলের মানব গোয়েন্দা তথ্য একত্র করে নিখুঁত লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিদেশে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস থাকলেও এর আগে কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করেনি ইসরায়েল। তাদের সামরিক গোয়েন্দা সংস্থার এক সাবেক প্রধান এই হামলাকে কৌশলগত ও অভিযানগত বিশাল চমক বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি বিশ্লেষকদের সতর্কবার্তা, গুপ্ত হত্যা কখনো স্থায়ী সমাধান নয়। হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা করেও সংগঠনগুলো টিকে আছে। এক সাবেক সিআইএ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে শক্তিশালী মানব গোয়েন্দা নেটওয়ার্ক ছিল ইসরায়েলের। অভিযানটি 60 সেকেন্ডে শেষ হলেও এর পেছনে ছিল বছরের পর বছরের প্রস্তুতি। আধুনিক যুদ্ধ এখন তথ্য, অনুপ্রবেশ ও সঠিক সময় নির্বাচনের উপর নির্ভরশীল। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান, ইসরায়েল ও মিত্র দেশগুলোর মধ্যকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা অঞ্চল। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারে। একদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশো রেমিটেন্স যোদ্ধার অনিশ্চিত অপেক্ষা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সংকটে পড়বে দেশের জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আর বাংলাদেশের সাধারণ শ্রমিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ইরান ইসরায়েল উত্তেজনার আঁচ পৌঁছে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। যারা স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন বিদেশের মাটিতে, তাদের যাত্রা এখন অনিশ্চিত। ফ্লাইট বাতিল আর ভিসা প্রসেসিং বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনে আটকে পড়েছেন শত শত রেমিটেন্স যোদ্ধা। সময় মতো পৌঁছাতে না পারলে অনেকেরই কর্মস্থলে যোগ দেয়া কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে আছে, এখন আইসি 13 দিন আকামা ডিড আছে, এখন কি হয় মানে নিজে বলতে পারি নাই। গরিব মানুষ আমরা। দুবাইয়ের যে ভিসা অনেকে 2 দিন 3 দিন আছে, এবং আছে কেউ আছে 1 মাস। ততই জলদি করার জন্য সরকার আবেদন করছি। এখন বলতেছে ফ্লাইট ক্যান্সেল, তাহলে আমরা আসলে নাম্বার যেটা দিছে এটার সাথে যোগাযোগ করা, কোন কানেক্ট করার কোনো লাইন পাইতেছি না। অর্থনীতিবিদরা বলছেন, চলমান পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি দেশের জ্বালানি তেল আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য, তাই দ্রব্যমূল্যের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। অবস্থায় তো আসলে সাধারণ ব্যবসা বাণিজ্য যেগুলো চলেন, উৎপাদনও চলছে না সেভাবে। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এইবার রেমিটেন্সে একটা বড় আঘাত আসবে। আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বড় রকমের সংকট তৈরি হবে খুব দ্রুত, কারণ আমাদের অন্য কোনো আর জায়গা নেই যেখান থেকে আমরা আসলে এই তেল আমদানি করব। তো আর তেল আমদানি না হলে তাহলে আমাদের যানবাহন কীভাবে চলবে, আর এটি ছাড়াও যে বিদ্যুৎ উৎপাদন, তারপরে একই সঙ্গে যে কারখানা, সেগুলো চলবে কিভাবে। বাংলাদেশের মোট রেমিটেন্সের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিক পাঠানো যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি বিদ্যমান শ্রমিকদের চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। কর্মীরা যাবার জন্য যে অপেক্ষায় আছে, তাদের ফ্লাইট স্থগিত হয়ে রয়েছে। এতে কিন্তু কর্মীদের যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা কিন্তু সেখান থেকে চাকরি হারাতে পারে। অন্যদিকে দেখা যাবে যে তার এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আবার এই ভিসা কোথায় কিভাবে নিবে, সেটি একটা বড় সংকটে পড়তে পারে। আমাদের অভিবাসন খাতের জন্য এখন আমরা মধ্যপ্রাচ্যের মুক্তিটা যেটা, সেটাকে কমিয়ে আমরা ইউরোপ, ইতালি, জাপান এসব দেশগুলো কিন্তু আমাদের বহুমুখীকরণ করতে হবে। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প শ্রমবাজার ও জ্বালানির উৎস না খুঁজলে আগামীতে হয়তো আরো বড় মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। স্বল্প আয়ের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড। আগামী 10 মার্চ যে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার মাধ্যমে মাসে 2,500 করে টাকা পাবেন এক একজন সুবিধাভোগী। তবে এই উদ্যোগ সফল হওয়ার পথে সামাজিক সুরক্ষা খাতের অপচয়, দুর্নীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, উপযুক্ত ব্যক্তির হাতে কার্ড তুলে দিতে বদ্ধপরিকর তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল বিএনপি, সেখানেই ক্ষমতায় গেলে 4 কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রত্যেক
মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলছে নিম্ন আয়ের মানুষকে দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষার কাজ। ঈদের আগেই সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দিতে পরীক্ষামূলকভাবে দেশের 14 উপজেলায় চলছে তথ্য সংগ্রহ, যাচাই বাছাইয়ের কাজ, যেখানে প্রতি মাসে মিলবে 2500 টাকা। প্রথম পর্যায়ের সুবিধাভোগীর তালিকায় আছেন রাজধানীর করাইল বস্তির বাসিন্দারাও। নুন আনতে পান্তা ফুরায় এসব মানুষের কাছে যেন এক সোনার হরিণ হয়ে আসছে বিএনপি সরকারের এই ফ্যামিলি কার্ড, যার উপর ভরসা করে ছেলে মেয়ের সংসারে আর বোঝা হয়ে থাকতে চান না 6 বছর আগে স্বামী হারানো হাজেরার মতো অনেকেই। ভালো হয় মনে ওষুধ বুড়ি খাইতে তোর কাছে আত্মপ্রাপ্ত হয় না, কিছু সুযোগ সুবিধাই পাই না। এখন এটা যদি এই স্যারের আমলে হয় তাহলে তো আমাদের মনে আর কারোর উপর বিশ্বাস থাকবে না। কখনো প্রয়োজন হলেও আমার বাবার বাড়ির জন্য বা আমার মার জন্য আমি কিছু চাইতে পারবো না, আমি সংকোচ বোধ করবো। তো ফ্যামিলি কার্ডটা পাইলে দেখা গেছে পণ্য দেখ বা টাকা নগদ দেখ, আমি এটা আমার ফ্যামিলির কাজে ইউজ করতে পারবো। নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খাওয়া মানুষের চাওয়া ফ্যামিলি কার্ড বিতরণে যেন অনিয়মের গ্যারাকলে পড়ে বঞ্চিত না হন তারা। যাদের কাছে নেতা আছে, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী 14টার নাম দেওয়া করে দেবে, অথচ আমরা যে গরিব দরিদ্র হেরা কেউ কিচ্ছু পাবো না। সরকারের ভোটার যারা এখানে ঢাকার পাবে, আর যারা ভাড়াটিয়া দেশের ভোটার কেন পাবে না? মূলত হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত পরিবারের মায়েরা এই সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের প্রত্যাশা, এই ফ্যামিলি কার্ড বিতরণে আসবে স্বচ্ছতা, কোনো রকম থাকবে না অনিয়ম। এর পাশাপাশি সুবিধাভোগী যারা, তাদের কাছেই যেন এই কার্ড পৌঁছায়। স্থানীয় প্রতিনিধিদের আশ্বাস, যাচাই বাছাই করেই সুবিধাভোগীর হাতে কার্ড তুলে দিতে চান তারা। এইখানে কোনো দলীয় নেতাকর্মী দ্বারা এই কাজটা করা হবে না। আমাদেরকে যদি বলা হয় তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য, আমরা সর্বদা তাদের পাশে আছি। অর্থনীতিবিদরা বলছেন, দলীয়করণ ঠেকাতে পারলে এই কার্ড বদলে দিবে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়ের চিত্র। এজন্য সঠিক তথ্য ব্যবস্থাপনার তাগিদ তাদের। অনেক সময় দলীয়করণ করা হয়, এখানে দুর্নীতি করা হয়, যার থাকার কথা সে থাকে না। সবার কাছে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের কাছে মোবাইল ফোনও অনেকে থাকে না। ডিজিটাল একটা রেজিস্ট্রি করা যায়, তাহলে ওই যে একটা ডুপ্লিকেশন, এই ডুপ্লিকেশনটা হয় না। এনআইডির যে স্থায়ী ঠিকানার যে সমস্যাটা, সেই সমস্যাটাও তখন কিছুটা হলেও দূরীভূত করা যায়। যদিও সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঠিকানাও আবার ঢাকা ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক আরও জোরদারে 2 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর আজ পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে আলোচনা হতে পারে বলে জানানো হয় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে। সকালের সময় আরও থাকছে। বগুড়ায় বৈদ্যুতিক শক দিয়ে নদীতে মাছ শিকার, ধ্বংস হচ্ছে ডিম পোনা ও জলজ জীব বৈচিত্র্য, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বিএফআইইউর পক্ষ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যাবতীয় তথ্য চাওয়া হয়। 3 কর্মদিবসের মধ্যে লেনদেন সহ সব তথ্য বিএসআইইউ এর পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রী পরিষদ বিভাগকে দেওয়ার কথা জানান এনসিপির মুখপাত্র। বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও ফেসবুক পোস্টে জানান তিনি। রাজধানীর শ্যামপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শ্যামপুরের মীর হাজিরবাগ এলাকায় পাইপ রাস্তার মোড় থেকে লাকি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, সোমবার রাতে পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরদিন দুপুর পর্যন্ত ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এবং বাইরে থেকে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এক পর্যায়ে দরজার ফাঁক দিয়ে লাকিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সজীবকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের স্বজনরা। গতকাল ভোরে আর কি সেই সময় তাদের হয়তো গর্ব হয়েছিল কিছু হয়েছে, পরে তারা যে সজীব আর কি যে আসামি জামাই চাকু দিয়া জবাই করে তারপরে মারা ফেলাইছে।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করছে একটি চক্র। কম সময়ে বেশি মাছ পাওয়ার আশায় চক্রটি এ পদ্ধতি বেছে নিয়েছে। বৈদ্যুতিক শকে মাছ ধরার কারণে নদীতে থাকা মাছের পোনা, ডিম সহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে। এতে নদীতে মাছ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। শাহদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়াদের রিপোর্ট। যমুনার বুকে ধরা পড়েছে ভয়ঙ্কর এক চিত্র। ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করছে একদল জেলে। নিষিদ্ধ এই পদ্ধতিতে মুহূর্তে নিস্তেজ হয়ে যাচ্ছে মাছ, নিঃশেষ হচ্ছে ডিম ও পোনা, ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এই ভয়াবহতার প্রমাণ সংগ্রহে মাছ যমুনায় হাজির হয় সময় সংবাদ। উপস্থিতি টের পেতেই কেউ কেউ গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ চেষ্টার পর নাম প্রকাশ না করা সত্ত্বে কথা বলতে রাজি হন এক জেলে। এটা কাজ করে আপনার আগে থেকে শর্ট করে ভিতরে যদি আপনিও পড়ে যেতে পারেন, তাহলে আপনার শেষ। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2021 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যমুনা ও বাঙালি নদীতে ছোট বড় মিলিয়ে মোট 847 টন মাছ পাওয়া যায়। কিন্তু 2022 সালে সেই উৎপাদন প্রায় 30% কমে 587 টনে এসে ঠেকে। 2024 সালে উৎপাদন হয় এরও অর্ধেক, দাঁড়ায় 288 টনে। আর গেল বছর সবচেয়ে কম 274 টন মাছ পাওয়া যায় যমুনা থেকে। ব্যাটারি, আইপিএস, তার পাশে আছে হাতা, এটাই ব্যবহার করা হয়। এটা দিয়ে মনে করেন যে বয়েল মাছ, আর মাছ, পুঁটি, জাওর সব এমন কোন মাছ নাই যে মারা পড়ে। কোনো মানে আপনি এই জায়গায় আপনার চালবাড়ি এলাকার মধ্যে 70 থেকে 80 লোক আছে, তারা রাত্রে মাছ মারে। একদিন মারা 4 দিন বসে থেকে খেতাম, এত মাছ উঠছে। এখন মনে করেন যে আর ওই মাছটা নাই, কিচ্ছু নাই। আমরা জাল ধরে নিয়ে যা খালি ঘোরাফেরা করাই। আজকে না হলে 30-40 হাজার টাকার জাল ফেলে 300 টাকা মাছ বেচছিলাম। ইলেকট্রিক শক উৎপাদনের জন্য জেলেরা ইজিবাইকে ব্যবহৃত ব্যাটারির সঙ্গে একটি ইনোভার্টার যুক্ত করে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে। সেই ইনোভার্টার থেকে দুটি তার বের করে জালের সঙ্গে যুক্ত করা হয়। পানিতে 5 থেকে 7 ফুট দূরত্বের মধ্যে থাকা মাছ সহ সব ধরনের জলজ প্রাণী বৈদ্যুতিক শকে মারা যায়। এমনকি নির্দিষ্ট ওই গণ্ডির মধ্যে কোনো মানুষ পড়লে প্রাণনাশের শঙ্কা থাকে। ইলেকট্রিক ফিশিং এর মাধ্যমে অবৈধভাবে প্রচুর পরিমাণ মৎস্যজীবীরা মাছ ধরতেছে, যেটা আসলে শুধু আমাদের মৎস্য সম্পদের জন্য নয়, সাথে সাথে যে মাছের যে অন্যান্য খাবার, প্রাণী কণাগুলা বা উদ্ভিজ্জ কণা, এগুলোর জন্য ক্ষতিকর। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অন্যান্য যে সমস্ত নৌ পুলিশ আছে বা অন্যান্য যারা আছে তাদেরকে আমরা ইনভলভ করেছি বা তাদেরকে ইনফর্ম করেছি, ওনারা এগুলো যেন নজরদারির মধ্যে রাখে। এবং কারা গত কয়েকদিনে আমাদের বিভিন্নভাবে আমরা কয়েকজনকে সাজাও দিয়েছি। বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে 2024 সালে উপজেলা প্রশাসন পরিচালনা করেছে 55টি মোবাইল কোর্ট। আর 2025 সালে অভিযান চালিয়ে 50টি মোবাইল কোর্টের মাধ্যমে শুধু জরিমানাই নয়, 4 জনকে কারাদণ্ড দেওয়া হয়। তবুও থামছে না নদীর বুকে এ ধ্বংসযজ্ঞ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। শুষ্ক মৌসুমের শুরুতেই কাঙ্ক্ষিত পানি নেই পদ্মার শাখা, বড়াল ও নারদ নদের বেশিরভাগ স্থানে। যেসব স্থানে সামান্য পানি রয়েছে সেখানে রয়েছে প্রভাবশালীদের অবৈধ দখল। হোজা ও মুসাখান নদীও একই চিত্র। এতে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন নদীপাড়ের কৃষক। তাদের দাবি, বড় অঙ্কের টাকা ব্যয়ে এসব নদীতে প্রকল্প নেওয়া হলেও সুফল মেলেনি। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীগুলোর নাব্য ফেরাতে 528 কোটি টাকা ব্যয়ের খনন প্রকল্প জমা দেওয়া হয়েছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। আমার খনন লাগবে না। 2025 সালে রাজশাহীর বড়াল নদ বাঁচাতে 4 ঘাটে স্লুইস গেট অপসারণের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরে খুলে নেওয়া হয় 3টি কপাট। স্থানীয়দের অভিযোগ, সেই পদক্ষেপে কোনো লাভ হয়নি। এর আগে 2024 সালে অর্ধ কোটি টাকা ব্যয়ে বড়ালের উৎসমুখে খনন করা হলেও শুষ্ক মৌসুম আসতে না আসতেই নদীটি মৃত প্রায়। যেসব স্থানে পানি আছে সেখানেই বাদ দিয়ে হচ্ছে মাছ চাষ। বড়ালের সঙ্গে যুক্ত হোজা ও মুসাখান নদীরও একই অবস্থা। 1650 হেক্টর জমি সেচের আওতায় আনার লক্ষ্যে 2015-16 অর্থ বছরে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পদ্মার আরেক শাখা নারদ নদীর 34 কিলোমিটার খনন করেছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেই নদীতেও পানি নেই, মেলে না সেচ সুবিধা। এর উপর অন্তত 20টি স্থানে বাঁধও দিয়েছে প্রভাবশালীরা। 4 ঘাট পানি মুখটা মরে গেছে, পানি শুলো না, বাড়তে পারে না, সুইট গেট দিই। এই কারণের জন্য এই নদী পানি আর আসে না। ঈশ্বরপুরে যে বাঁধটা হয়েছে, তারপরে আপনার বড়ল ব্রিজ হয়েছে, এখানে পানি তো আসতে পারে না নদী। কারণ হচ্ছে আপনার জায়গা যা বাঁধা আছে, আপনার জায়গা বান্ধা আছে, এগুলো পরিষ্কার করে জানলা খনন করতে হবে আপনার। আরো স্থানীয়রা বলছেন, নদ নদীগুলো খনন হলেও নেই সুফল। পানি না থাকায় অস্তিত্ব সংকটে বিলীন হয়ে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। পানি প্রবাহ বন্ধ থাকায় বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। পদ্মার শাখা যে বড়াল নদী,
বড়লা নদীর সাথে এটার নাম হচ্ছে নারদ নদী, এটার একটা আছে মানে সংযোগ আছে, সেই সংযোগটা ওই সময় সেভাবে করে দেওয়া হয়নি, এই কারণে পদ্মার নদীর পানির এদিকে ঢুকে না। চারিদিকে বন্ধ থাকলে পানি আসবে কোথায়, এই কারণে পানি আর আসে না, আল্লাহর বৃষ্টি যেটুকু হয় এইটুকুই পানি থাকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীগুলোর নাব্য ফেরাতে 528 কোটি টাকা ব্যয়ের খনন প্রকল্প জমা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। এটা প্ল্যানিং কমিশনে গিয়েছিল, পরে প্ল্যানিং কমিশন থেকে এটা একটা রিভিউ দিয়ে পাঠানো হয় যে 5 বছর আগে স্টাডি হয়েছে, এই 5 বছরের মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে কিনা এটা মতামত সহ নতুন করে পাঠানোর আবার, তো সেটা আমরা হলো রেডি করেছি। রাজশাহীর চারঘাটের পদ্মা থেকে উৎপত্তি বড়ালের, অন্যদিকে মুসাখান নদের উৎপত্তি বড়াল থেকে, আর নাটোরের পাইকপাড়ায় মুসাখান নদ থেকে নারদ যুক্ত হয়েছে পদ্মার সঙ্গে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরও থাকছে। ইরানের পাশাপাশি ফিলিস্তিনেও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় খাদ্যাভাবে 16 লাখ গাজাবাসী। দিনাজপুরে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেনের ধাক্কায় একজন আহত হয়েছেন। বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ফিট বোঝায় একটি ট্রাক বিরামপুরে ঘোড়াঘাট রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে রেল লাইনের উপরই বন্ধ হয়ে যায় ট্রাকটি। পরে চালক ও হেলপার সচল করার চেষ্টা করলেও একসময় আন্তনগর খুলনা এক্সপ্রেসের একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। আহত ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি আসতেছে আর ট্রাক নিচে লাইনের চড়ে, গাড়িটা পার হতে যায়, সামনের চাকা পার হয়েছে, পিছনের চাকা গ্যাপে পড়ে যায়। গ্যাপে পড়ে যাওয়ার পর গাড়িটাকে যখন টান দিতে নিয়ে যায়, গাড়িটা স্টার্ট বন্ধ হওয়ার কারণে আর স্টার্ট নেয় না। তখন হেল্পার নামে যায়, ড্রাইভারকে আমরা চিল্লাই নামার জন্য। ড্রাইভার নামা মাত্রই গাড়ি বাড়ি দিয়ে পড়ে যায়। ড্রাইভার পিছনে গাড়ির বাড়ি খায়, ড্রাইভারের মাথা আহত হয়, মাথা ফেটে গেছে। পাবনা জেনারেল হাসপাতালে প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনরা। সংশ্লিষ্ট খাতে জনবল সংকট আছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্নতা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতাল। মূল ভবনের বাহিরে হাসপাতালের আঙ্গিনার বিভিন্ন স্থানে জমে আছে ময়লার স্তূপ। দুর্গন্ধে রোগী ও তাদের সঙ্গে আসে স্বজনদের ভোগান্তি চরমে। দীর্ঘদিন ধরে একই অবস্থা, দেখার যেন কেউ নেই। পরিপূর্ণ হয়ে গেছে ময়লা আবর্জনা রাখার স্থান। আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখান থেকে জন্ম নিচ্ছে মশা, মাছি সহ বিভিন্ন কীটপতঙ্গ। এতে বেড়ে যাচ্ছে রোগ ছড়ানোর আশঙ্কা। চিকিৎসা নিতে এসে উল্টো আরো অসুস্থ হয়ে পড়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। এত নোংরা যা বলার মতো ভাষা নেই, কারণ এখানকার কর্তৃপক্ষ এরা কি করে না করে এটা আল্লাহ মাহবুদই জানে। অসুস্থ রোগী নিয়ে আসি, আরো অসুস্থ বেশি হয়, মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আর এত পরিমাণ দুর্গন্ধ, সেখানে মানে পরিষ্কারের ছিটাফোটা বলতে কিছু নাই। ডাক্তারদের সার্ভিস ভালো করা লাগবে এবং ময়লা আবর্জনা যেখানে যাচ্ছে ওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে ময়লার স্তূপ জমা থাকে, সেগুলি সুইপাররা পরিষ্কার করে। ওরা বলে যে মানে জনবল নাই। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর 18টি পদ থাকলেও কর্মরত রয়েছেন 7 জন। হাসপাতাল ভবন ও চত্বর পরিচ্ছন্ন রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জনবলের সংকট রয়েছে এবং লজিস্টিক যে সাপোর্টগুলো রয়েছে এগুলোতেও অনেক স্বল্পতা দেখা যায় মাঝে মধ্যে, কারণ প্রয়োজনের তুলনায় অনেক রোগী ভর্তি থাকার কারণে আমরা এইগুলো দিয়ে অনেক সময় কভার করতে পারি না। 7 জন ক্লিনার নিয়ে রাউন্ড দ্য ক্লক, মানে এটা 24 ঘন্টার সার্ভিস। আমাদের হসপিটাল তো আর এক বেলা না, তো পুরো হসপিটালে বারবার ময়লা হচ্ছে, বাথরুমগুলো বারবার পরিষ্কার করতে হচ্ছে। এর মধ্যেও আমরা কিন্তু আমাদের চেষ্টা চালায় যাচ্ছি। পাবনা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন গড়ে 2 থেকে 3 হাজার রোগী, আর আন্তঃবিভাগে ভর্তি থাকেন 500 থেকে 600 জন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গ্রামের রোগীদের দ্রুত সরকারি হাসপাতালে নিতে ইউনিয়ন পর্যায়ে কেনা হয় ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স, অথচ কেনার কিছুদিন পরেই সবগুলো বিকল হয়ে যায়। গত 8 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে নাটোরের 52টি অ্যাম্বুলেন্স। আর ইউনিয়ন পরিষদ বলছে মেরামত করার চেয়েও নতুন কেনায় সাশ্রয় হবে। তবে কথা বলতে রাজি হয়নি ত্রাণ ও পুনর্বাসন বিভাগ এবং জেলা প্রশাসন। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট।
2016-17 অর্থ বছরে নাটোরের 7টি উপজেলার 52টি ইউনিয়ন পরিষদে একটি করে ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স প্রদান করে উপজেলা পরিষদ। স্বল্প খরচে গ্রামের রোগীদের দ্রুত সময়ে সরকারি হাসপাতালে নেওয়াই ছিল এর লক্ষ্য। চালুর কিছুদিন মানুষ এ সুবিধা ভোগ করলেও গত 8 বছর ধরে নষ্ট পড়ে আছে অ্যাম্বুলেন্সগুলো। এলাকাবাসীর অভিযোগ, নষ্ট হলেও গাড়িগুলো মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গাড়িটা থাকতে খুব সুযোগ সুবিধা ছিল, মানুষ অসুস্থ হলে নিয়ে যেত হসপিটালে, সুবিধা ছিল। এখন অনেক দিন থেকে গাড়িটা এভাবে পড়ে আছে, মানুষ একটু দুর্ভোগে আছে। রোগী টুগি হলে আমরা নিয়ে যেত, নিয়ে আসতো। এখন আমরা সেই সুবিধা পাচ্ছি না, গাড়িটা নষ্ট হয়ে আছে। এই কারণে আমরা চাচ্ছি যে গাড়িটা সারা হোক। ইউনিয়ন পরিষদ বলছে অ্যাম্বুলেন্সগুলো মেরামত করার চেয়ে নতুন কেনায় সাশ্রয় হবে। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসক। যার পর হইতে 1 বছর না যেতেই বিকল অবস্থায় অদ্যাবধি পর্যন্ত পড়ে আছে এবং সংস্কার হয় নাই। এই অবস্থায় পরিত্যক্ত হয়ে যায়। ব্যাটারি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট, চাকা নষ্ট, সকল কিছু নষ্ট। এখন মেরামত করতে গেলেও আমার মনে হয় 1-1.5 লক্ষ টাকা লাগবে। আর এটা দিয়ে আসলে জনগণের আশা পূরণ হয় না। কাপুর ইউনিয়নে যদি একটা ভালো অ্যাম্বুলেন্স দিতেন। উপজেলা প্রশাসনের তথ্য মতে 52টি অ্যাম্বুলেন্স কিনতে খরচ হয় 1,04,00,000 টাকা। সময় সংবাদ, নাটোর। আবহাওয়া পরিবর্তনে গাইবান্ধায় বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এই মুহূর্তে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু শিশুয়ার্ডে কিন্তু 20টি ওয়ার্ডে বিপরীতে 62 জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্র থেকে বলছে যে প্রতিদিন কিন্তু 3 জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে, যাদের অধিকাংশ কিন্তু নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত। আর এই সব ভর্তি রোগীর কিন্তু একেবারেই সবচেয়ে বেশি শিশুর আইসিইউতে কিন্তু আজকে আমরা দেখেছি এনআইসিউ শাখা যেটা রয়েছে সেটিও 6 জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্র যেটি বলছে যে গেল প্রায় 2 সপ্তাহ থেকে এই হাসপাতাল থেকে এরকম রোগীর চাপ আমরা দেখছি। যে যদি দেখানোর চেষ্টা করি যে হাসপাতালের যে বেড, নির্ধারিত বেড, সেই বেড চাপিয়ে কিন্তু একেবারে বারান্দা এবং সিঁড়ির নিচে কিন্তু চিকিৎসা নিচ্ছে। যেহেতু বেড সংকট, সেহেতু কিন্তু রুমের মধ্যে করে বারান্দা করে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের চিকিৎসক যেটি বলছেন যে আবহাওয়া যেহেতু যে পরিবর্তন, দিনের বেলা স্বাভাবিক তার চেয়েও কিছু তাপমাত্রা রাতে যে এবং শীত, সেই শীত এবং এই গরমের কিন্তু যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে শিশুরা এরকম আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু এরকম আবহাওয়া, সেহেতু শিশুদেরকে বাড়তি যত্ন নেওয়ার প্রতি তারা যে খাবার আগে যেন হাত পরিষ্কার রাখে এবং বাচ্চারা যাতে বেশি ঘেমে গেলে যেন তাদের প্রতি যত্ন নেয়। এই ছিল গাইবান্ধা জেনারেল হাসপাতাল শীতজনিত রোগের সর্বশেষ। যুক্ত ছিলাম গাইবান্ধায়। আবারও ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে এই হামলা চালানো হয়েছে বলে দাবি উঠেছে। তবে সমালোচকদের প্রশ্ন, কংগ্রেস বা জাতিসংঘের অনুমোদন ছাড়া এমন সামরিক অভিযান কতটা বৈধ? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আইনি ও কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রশাসন বলছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন এবং আসন্ন হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের প্রশ্ন, কংগ্রেস বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এ ধরনের হামলা কতটা বৈধ?
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো দেশের বেসামরিক হলেও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এমন নেতা সক্রিয় সংঘাতের সময় বৈধ লক্ষ্য হতে পারেন। তবে যদি যুদ্ধ শুরুর প্রক্রিয়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাহলে সেই লক্ষ্যবস্তু বৈধ হলেও হামলাটি অবৈধ বলে গণ্য হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ ১২,৩৩৩ অনুযায়ী হত্যা নিষিদ্ধ, তবে আত্মরক্ষা বা সশস্ত্র সংঘাতের অংশ হিসেবে চালানো হামলা সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে কিনা তা নিয়ে রয়েছে ভিন্ন মত। সব মিলিয়ে বিদেশি রাষ্ট্রনেতাকে হত্যার এই ঘটনা আন্তর্জাতিক আইন, মার্কিন সংবিধান ও যুদ্ধের নীতিমালাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন সহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। সরাসরি সংঘাতে জড়িত ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান, তবে বিভিন্ন দেশও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সংঘাতে জড়িত হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন সহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। সংঘাতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি জড়িত, তবে এখন অনেক দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়াচ্ছে এই সংঘাতে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য আগের ইরাক, আফগানিস্তান যুদ্ধে অংশ নিলেও এবার সরাসরি যুদ্ধে জড়ায়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কাতারের আল উবায়েদ ঘাঁটির সুরক্ষায় RAF টাইফুন মোতায়েন করেছেন, তবে ইরানের বিরুদ্ধে সংঘাতে অংশ না নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি। ইরানের মিত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মস্কো এটিকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তেল বাণিজ্যে ইরানের ঘনিষ্ঠ চীন অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ও সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর দাবি জানায় চীন এবং ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্য ও জার্মানির নেতাদের সঙ্গে যৌথ বিবৃতিতে জানান, উত্তেজনা সবার জন্য বিপজ্জনক। এদিকে প্রতিবেশী ইরাক খামেনির মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বাগদাদ বলছে এটি আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খামেনি হত্যাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন এবং ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন। এছাড়া উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান বিশ্বে অপরাধীদের দুর্বল করে। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে কানাডার সমর্থন রয়েছে। ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস বলেও উল্লেখ করেছে অটোয়া। সব মিলিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। শিউলি রোসা, সময় সংবাদ। ইরানে হামলা চালাতে স্পেনে অবস্থিত যুক্তরাষ্ট্র স্পেন যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র স্পেনের যৌথ ঘাঁটি ব্যবহার করছে না এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছে মাদ্রিদ। রোতা নৌঘাঁটি ও মোরন বিমান ঘাঁটি যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হলেও সেগুলো স্পেনের সার্বভৌম নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস স্পষ্ট করেছেন, মানবিক প্রয়োজনে ব্যতিক্রম ছাড়া এসব ঘাঁটি কোনো সামরিক সহায়তা দেবে না। তবে পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করায় ইরানকেও নিন্দা জানিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন ধনকুবেররা। উপসাগরীয় দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছাতে ব্যক্তিগত জেট ভাড়ায় গুনতে হচ্ছে $3.5 লাখ মার্কিন ডলার। আকাশপথে বিশৃঙ্খলা, ক্ষেপণাস্ত্র হামলা আর ফ্লাইট বাতিলে রিয়াদ এখন হয়ে উঠেছে প্রধান এক্সিট রুট। ভিসা নীতিও শিথিল করায় সৌদি আরবকে ঘিরে বেড়েছে জরুরি সরিয়ে নেয়ার তৎপরতা।
ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর নতুন করে জ্বলে উঠেছে সংঘাত। তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে তেল আবিব, ওয়াশিংটন। থেমে নেই ইরানও। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি আবুধাবি, দুবাই, দোহা ও বাহরাইনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এতে মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা। আকাশপথেও তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। আগে যেসব দেশকে তুলনামূলক নিরাপদ ধরা হতো সেগুলো এখন অনিশ্চয়তায়। এতে মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক পড়েছে ধনকুবেরদের। সংঘাত ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট বাতিল করছে। আকাশপথ প্রায় স্থবির হয়ে পড়ায় ব্যক্তিগত জেট ভাড়ার চাহিদা রেকর্ড ছাড়িয়েছে। জরুরি ভিত্তিতে উপসাগর ছাড়তে রিয়াদ থেকে ইউরোপগামী একটি প্রাইভেট জেটের ভাড়া উঠেছে সর্বোচ্চ $3.5 লাখ পর্যন্ত। উচ্চমূল্যের এই বহর ব্যবহার করছেন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা। রিয়াদ এখন নিরাপদ করিডোর। রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্যের সচল থাকা কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। দুবাই থেকে প্রায় 10 ঘন্টার সড়ক পথে রিয়াদ পৌঁছাতে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাগুলো বহর ভর্তি এসইউভি বুক করছে। সেখান থেকে ভাড়া করা হচ্ছে ব্যক্তিগত বিমান। ভিসা নীতিও শিথিল করায় অনেক দেশের নাগরিক আগাম অনুমতি ছাড়াই অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন। ওমানের রুট ইরানি হামলার পর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ হিসেবে সৌদি আরবের গুরুত্ব আরও বেড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির, তবুও এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ছাড়ার সবচেয়ে কার্যকর পথ হয়ে উঠেছে রিয়াদ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেয়াকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেদনে তিনি সবসময় স্পষ্ট থেকেছেন। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা আছে বলে জানান তিনি। So far, no elevation of radiation levels. ইরানে হামলার পাশাপাশি ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে সংঘাতের জেরে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে গাজায় অন্তত 16 লাখ বাসিন্দা খাদ্যাভাবে ভুগছেন। যদিও ধীরে ধীরে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে টানা 4র্থ দিনের মতো বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যেন চলছে ইসরায়েলের আগ্রাসন। ফিলিস্তিনের পশ্চিম তীরে কারিয়ুত গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় মোহাম্মদ ও ফাহিম মুয়াম্মার নামে 2 ভাই নিহত হয়েছেন। রামাল্লা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসিন্দারা প্রথমে একটি বুলডোজার তাদের বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখেন। কয়েক মিনিট পর 10 জনের বেশি বসতি স্থাপনকারী আগ্নেয়াস্ত্র নিয়ে আশপাশের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাস ছোড়ে। ইরানে হামলার পর চেকপয়েন্ট বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব হয়। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সাময়িকভাবে বন্ধ থাকা গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ কেরেম শালোম ক্রসিং শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলি সরকারি সংস্থা জানিয়েছে, ধাপে ধাপে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি পণ্য ঢুকতে দেওয়া হবে। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রবাহ নিয়ন্ত্রিত থাকবে। WFP জোর দিয়ে বলছে, সময় মতো এই পথ পুনরায় চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গাজার বাজার ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্থানীয় উৎপাদন প্রায় বন্ধ, আর অধিকাংশ পরিবার পুরোপুরি বাইরের সহায়তার উপর নির্ভরশীল। সর্বশেষ IPC বিশ্লেষণ অনুযায়ী গাজার প্রায় 16 লাখ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব সীমান্ত ক্রসিং দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় মজুদ কমে আসায় জরুরি সেবা সীমিত সক্ষমতায় চালাতে হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার অজুহাতে টানা 3য় দিনের মতো আল আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গণ ও ওল্ড সিটির ফটকগুলোতে অতিরিক্ত সীমান্ত পুলিশ ও বিশেষ ইউনিট মোতায়েন করেছে। প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করে কার্যত এলাকাটিতে সামরিক নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, নামাজ আদায় করতে আসা বহু মুসল্লিকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, ইরানে হামলা গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
দেখছেন সকালের সময়। টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ পর্ব ও সুপার 8-এর পর এবার সেমিফাইনালের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপার স্বপ্নে বুঁদ হয়ে থাকা দুই দল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে বিগ ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। চরম বিতর্কের টি-20 বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। এবারও সুবিধা নেয়ার বিতর্ক থেকে বেরোতে পারেনি ভারত। আপাতত তা নিয়ে মাথা না ঘামিয়ে ফাইনালের দিকে তাকিয়ে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একটা বিশ্বকাপ জয় করার আক্ষেপ ঘোচানোর খুব কাছে গিয়েও গেল আসরে আশাহত হয়ে ফিরেছিল প্রোটিয়ারা। প্রায় বছর 2 ব্যবধানে আবারও স্বপ্ন উকি দিচ্ছে ডেভিড মিলারদের। ভারতের মাটিতে যে পারফরমেন্স তাদের, তাতে সেমির বাধা টপকে ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল সাউথ আফ্রিকা। গেল ম্যাচে জিম্বাবুয়েকে 5 উইকেটে উড়িয়ে দেয়া প্রোটিয়ারা সুপার 8-এর পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিল অপ্রতিরোধ্য। তাদের দাপুটে পারফরমেন্সে কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ইডেন গার্ডেন্সে মাঠে নামবে মার্করামের দল। দক্ষিণ আফ্রিকার মতো এতটা দাপট দেখিয়ে সেমিফাইনালে আসতে পারেনি নিউজিল্যান্ড, বরং সুপার 8 থেকে তারা শীর্ষ 4-এ নাম লিখেছে রান রেটের সুবিধা নিয়ে। এবারের আসরেও হুট করে কলাপস করার বাজে অভ্যাস থেকে বেরোতে পারেনি ব্ল্যাক ক্যাপস। প্রোটিয়াদের বিপক্ষে এই বিষয়টি নিয়ে বেশ সাবধানী সেন্টনার বাহিনী। দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। আমাদেরও সম্ভাবনা আছে, তবে আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে, যার কারণে আমাদের ভুগতে হয়েছে। এবার আর তেমন কিছু করার সুযোগ নেই। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের 4টি সেমিফাইনাল খেললেও নিউজিল্যান্ডের সর্বোচ্চ রেজাল্ট রানার্স আপ। তাদের সামনেও সুযোগ ফাইনালের টিকিট নিশ্চিত করে অধরা শিরোপার স্বাদ নেয়া। এস এম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত খামেনি পুত্র মোস্তাবা আমিরাতে তেল স্থাপনা কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা। তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। সংঘাতে মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। কমতে পারে রেমিটেন্স প্রবাহ। জ্বালানি আমদানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপে পড়ার শঙ্কা। এবং 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলীয়করণ ঠেকানো গেলে বদলে দেবে সামাজিক সুরক্ষার চিত্র। উপকারভোগী বাছে কঠোরতার আশ্বাস জনপ্রতিনিধির। এই ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ অর্জিতা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।